আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আসলে আমরা কিভাবে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা কীভাবে ফুসফুসে বাতাস আমাদের শরীরে প্রবেশ করে, বাতাস কীভাবে ফুসফুসে প্রবেশ করে সেই বিষয়টা খুব সুন্দরভাবে এখানে আমি বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরাও এটা খুব মনোযোগ সহকারে দেখবে এবং বুঝতে পারবে। প্রথমে কিছু কথা আমরা প্রথমে দেখি বেলুনের কথা যদি বলি, বেলুনের ভিতরে কি থাকে? বাতাস। তো বেলুনের ভিতরে বাতাস কিন্তু চাপ অনেক বেশি চাপে থাকে, আর বাইরে কিন্তু চাপটা কি থাকে? বেলুনের ভিতরের বাতাসের চাপের তুলনায় বাইরের চাপ কম থাকে। আমরা যদি এই বেলুনটাকে ফুটো করে দিই, অর্থাৎ এইদিকে যদি ছিদ্র করে দিই, তাহলে কিন্তু বেলুনের ভিতর থেকে বাতাস সজোরে বেরিয়ে আসবে। কেন বেরিয়ে আসলো? তার কারণ হচ্ছে বাতাস বেলুনের ভিতরে উচ্চ চাপে থাকে, আর বাইরে বেলুনের ভিতরে বাতাসের চাপের তুলনায় বাইরে বাতাসের চাপটা কম থাকে। এই জন্য উচ্চ চাপের অঞ্চল থেকে বাতাস কিন্তু কম চাপের অঞ্চলে কি চলে আসে। তো এই বিষয়টা আমরা সচরাচর স্বাভাবিকভাবেই আমরা জানি। এখানে একটা কিছু কথা হচ্ছে যে আয়তন যদি বাড়ে তাহলে বাতাসের চাপ কি কমে যাবে। যদি এই বেলুনের আয়তনটা যদি আমি আরও বাড়াই দিতাম, তাহলে কিন্তু বেলুনের ভিতরে যে বাতাসের চাপটা আছে এই চাপটা কিন্তু কমে যেত। আর আয়তন কমালে বাতাসের চাপ কি বাড়ে, আয়তন কমালে বাতাসের চাপ বাড়ে। তো এখন আমি বেলুনের আয়তনটা যদি আরও ছোটো করে ফেলতাম, তাহলে বেলুনের ভিতরে যে বাতাসটা পূর্বে ছিল এই বাতাসের চাপটা কিন্তু আরও বেশি হয়ে যেত, মানে বেড়ে যেত। এই জন্যই আয়তন বাড়লে চাপ কমে, আর আয়তন কমলে কি বাতাসের চাপ বাড়ে। তদ্রূপ এরকমভাবেই কিন্তু আমাদের ফুসফুস কাজ করে। দেখেন এখানে ফুসফুসের যে বিষয়টা আমরা চিনতে হবে, একটা হচ্ছে আমাদের ফুসফুসের মধ্যে অনেক অংশই থাকে, তার মধ্যে একটা হচ্ছে মধ্যচ্ছদা। আর এই অংশটা হচ্ছে কি মধ্যচ্ছদা, মানে আমাদের পাকস্থলী আর আমাদের যে উপরে যে বুকের যে অংশগুলোকে বিভক্ত করেছে মূলত মধ্যচ্ছদা। তাই আমাদের মধ্যচ্ছদা আর হচ্ছে উপরে যে অংশগুলো পোর্শকা বলতে পারি, উপরে অংশগুলো হচ্ছে পোর্শকা। তো এই দুইটা বিষয়ের উপরেই এই বিষয়টা সঠিকভাবে জানা যাবে। যখন আমরা শ্বাস নেই তখন একটু আমরা যখন শ্বাস নিই তখন কিন্তু এই জিনিসটা উপলব্ধি করতে পারি। শ্বাস নিলে কিন্তু নিচের দিকে একটা চলে যেতে থাকে, অর্থাৎ যখন আমরা শ্বাস গ্রহণ করি সেই ক্ষেত্রে কিন্তু এই মধ্যচ্ছদাগুলো কি নিচের দিকে চলে যায়, মধ্যচ্ছদা নিচের দিকে চলে যায় এবং উপরের যে অংশগুলোতে পোর্শকা, এই পোর্শকাগুলো উপরের দিকে চলে যায়। তো যখন এই পোর্শকাগুলো উপরের দিকে পোর্শকা যখন উপরের দিকে চলে যায় আর মধ্যচ্ছদা যখন নিচের দিকে চলে যায়, তখন কিন্তু ফুসফুসের কি আয়তন বেড়ে যায়। তখন ফুসফুসের আয়তন বেড়ে গেলে এইখানে তাহলে যে আয়তন বেড়ে যাওয়ার কারণে বাহিরে যে বাতাসের যে নাকের অথবা মুখ দিয়ে যে আমরা বাতাস নিই, এই বাহিরের বাতাসের চাপ কিন্তু কি থাকে? বাইরের বাতাসের চাপ এইখানের আয়তনের বেড়ে যাওয়ার কারণে বাইরের বাতাসের চাপটা এই আয়তনের তুলনায় এইখানে বাতাসের চাপটা বেশি থাকে, যার জন্য এই বাতাস কি করে এই উচ্চ চাপের এলাকা থেকে এই নাক দিয়ে অথবা মুখ দিয়ে কি আমাদের এই নাকের মাধ্যমে এই টাকিয়া হয়ে এভাবে ষড়যন্ত্রের মাধ্যমে এটা কিন্তু এই ফুসফুসে চলে আসে। কেন আসলো? কারণ পোর্শকা উপরে দিয়ে গেছে আর মধ্যচ্ছদা নিচে দিয়ে গেছে এবং এখানে কি আয়তন বেড়ে গেছে। আর আয়তন বেড়ে যাওয়ার কারণে এখানে বায়ুর চাপ কি কম, এখানে বায়ুর চাপ কম, বাহিরে কি ওইটির তুলনায় বাইরে বায়ুর চাপ হচ্ছে বেশি। তো এই বেশি চাপের অঞ্চল থেকে বায়ু কিন্তু এই নাকের মধ্য দিয়ে কী করবে? এই কম চাপের অঞ্চলে বাতাস প্রবেশ করে। এভাবে কিন্তু আমাদের ফুসফুসে বাতাস প্রবেশ করে। তাহলে আমরা কিন্তু বাতাস কেন প্রবেশ করবে, মানে কীভাবে প্রবেশ করে, এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। এখন আমরা যখন শ্বাস ছেড়ে দিই তখন কি ঘটে? তখন একটু আমরা কিন্তু উপলব্ধি করতে পারি শ্বাস ছাড়ার সময়। যখন আমরা শ্বাস ছেড়ে দিই তখন এই যে মধ্যচ্ছদা অংশটা আছে এটা কিন্তু শ্বাস ছাড়ার সময় উপরের দিকে যায়। মধ্যচ্ছদা কি উপরের দিকে এবং পোর্শকাগুলো কি নিচের দিকে আসে। তো মধ্যচ্ছদা উপরের দিকে এবং পোর্শকা নিচের দিকে যখন নামে তখন কিন্তু এটা আয়তন কি কমে যায়। আর আয়তন কমে গেলে এখানে বায়ুর চাপ বেড়ে যায় আর এই বাহিরে বায়ুর চাপ তখন কি থাকে? কম থাকে। তাহলে এখানে উচ্চ চাপের সৃষ্টি হয় বাতাসের। তো এই উচ্চ চাপ থেকে কি করে বাহিরে বাতাস বেরিয়ে যায় নিম্ন চাপে। এভাবেই কিন্তু আমরা শ্বাস কি করি? ত্যাগ করি। তা আমরা বুঝতে পারলাম কিভাবে আমরা শ্বাস গ্রহণ করি আর কিভাবে আমরা শ্বাস ত্যাগ করি। আমি আবার বলছি, যখন পোর্শকা এবং পোর্শকা যখন উপরের দিকে চলে যায় এবং মধ্যচ্ছদা যখন নিচের দিকে নামতে থাকে তখন এখানে আয়তন বেড়ে যায়, আর আয়তন বেড়ে যাওয়ার কারণে এখানে বাতাসের চাপ
কমে যায়। তাহলে বাতাসের চাপ কমে গেলে এইখানে বাহিরে কিন্তু বাতাসের চাপ বেশি থাকার কারণে এই নাক দিয়ে বাতাসকে উচ্চচাপের অঞ্চল থেকে এই নিম্নচাপের অঞ্চলে চলে আসে। এভাবে আমরা শ্বাস গ্রহণ করি। আবার যখন পরশুকা নিচের দিকে নেমে আসে এবং মধ্যচ্ছদা উপরের দিকে উঠে আসে, তখন কিন্তু এই মাঝখানের আয়তন কি কমে যায়। আর আয়তন কমে গেলে, এই ফুসফুসের আয়তন কমে গেলে এখানে কি উচ্চ চাপের সৃষ্টি হয়। মানে এই ফুসফুসের ভিতরে যে বাতাসটা ছিল সে বাতাসের কিন্তু উচ্চ চাপের সৃষ্টি হয়। তখন এই বাতাস এই উচ্চ চাপ অঞ্চল থেকে কি করবে, এই নাকের ছিদ্র দিয়ে না একদম নিম্নচাপের অঞ্চলে বেরিয়ে আসবে। এভাবে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপে বেরিয়ে আসলো। এভাবে কিন্তু আমরা বাতাস গ্রহণ করি এবং আবার ত্যাগ করি। এটা কিন্তু আসলে আমরা ইচ্ছা করে গ্রহণ করতেছি, ইচ্ছা করে ত্যাগ করতেছি এরকম না। কিন্তু এগুলো মেইন মেকানিজম কিন্তু পরশুকার মধ্যচ্ছদার সংকোচন, প্রসারণ বা এগুলোর মাধ্যমে কিন্তু আমরা শ্বাস গ্রহণ বা ত্যাগ করে থাকি। তাহলে এটা কিন্তু আমাদের খুবই বিষয়, বোঝার বিষয় যে শ্বাস ইচ্ছা করলে আমরা নিতে পারবো না, আবার ইচ্ছা করলে আমরা ত্যাগ করতে পারবো না। এই জন্যই যখন এখানে পরশুকা এবং মধ্যচ্ছদা সংকুচিত হয়, অর্থাৎ পরশুকা উপর দিকে ওঠে এবং মধ্যচ্ছদা নিচের দিকে নেমে আসে, বা পরশুকা নিচের দিকে নামে এবং মধ্যচ্ছদা উপর দিকে ওঠে, এটি দ্রুত যদি সম্পন্ন হয় এই কাজগুলো, তখন আমাদের শ্বাসকষ্টের দেখা দেয়। তখন আমরা শ্বাস নিতে খুব দ্রুত শ্বাস নিতে হয় এবং দ্রুত শ্বাস ত্যাগ করতে হয়। এই জন্য আমাদের শ্বাসকষ্টের সমস্যাগুলো দেখা দেয়। তাহলে আজকের ভিডিওতে তোমরা জানতে পারছো যে আমরা কীভাবে শ্বাস নিচ্ছি, অর্থাৎ এই পরিবেশ থেকে কীভাবে আমরা বাতাস গ্রহণ করছি আর কীভাবে আমরা বাতাস ত্যাগ করছি। আশা করি ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।